নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি ভ্রমণ ভিডিওতে। আজকের ভিডিওটা হতে চলেছে একদম অন্যরকম, কারণ আজ আমরা যাচ্ছি পরেশনাথ পাহাড়ে। আজকের এই ভিডিওতে আপনারা আমাদের পুরো যাত্রাটা দেখতে পাবেন। কিভাবে আমরা পরেশনাথ যাব, কোথা থেকে যাত্রা শুরু করব, ট্রেনে কিভাবে যাব, তারপর পাহাড়ের কাছে পৌঁছে কিভাবে পাহাড়ে উঠব এবং পুরো যাত্রায় আমাদের অভিজ্ঞতা কেমন হয়। পাশাপাশি পরেশনাথ পাহাড়ে যাওয়ার আগে কি কি প্রস্তুতি নেওয়া দরকার, পাহাড়ে ওঠার সময় কোন কোন বিষয় মাথায় রাখা উচিত এবং কি কি জিনিস সঙ্গে রাখা ভালো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি কিন্তু পরেশনাথে নেই, আমরা আছি এখন ধানবাদে। আমার সঙ্গে যে আছে ওর নাম সোহম, আমার কলেজের রুমমেট, জুনিয়র হচ্ছে এবং এক কথায় ভাইয়ের মতোই বলা যায়। সোহমের বাড়ি ধানবাদে। আর একটা ভালো ব্যাপার হচ্ছে, সোহম এর আগে একবার পরেশনাথ পাহাড়ে উঠেছে, তাই আমার জন্য ব্যাপারটা অনেকটাই সুবিধার। কারণ আমি যেহেতু প্রথমবার পরেশনাথ পাহাড়ে উঠতে চলেছি, সোহম আমাকে পুরো পথটা সম্পর্কে অনেক কিছুই বলে দিতে পারবে। কোথা দিয়ে উঠতে হবে, কোথায় কি যেতে হবে, কি কি বিষয় খেয়াল রাখতে হবে, সব কিছুই ও আমাকে সাহায্য করবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন ডুন এক্সপ্রেস, যার টাইম হচ্ছে 1:25, প্রায় 45 মিনিট লাগবে এখান থেকে পরেশনাথ স্টেশন, ভাড়া মাত্র 50 টাকা। এরপর পরেশনাথ স্টেশন থেকে পাহাড়ের নিচ পর্যন্ত যেতে গাড়ি করতে হবে, যার টাইম লাগবে আধ ঘন্টা এবং প্রায় ভাড়া 60 থেকে 70 টাকা পড়বে। একটা গুরুত্বপূর্ণ বিষয়, পরেশনাথ স্টেশনে পারলে শৌচালয় বা রেস্টরুম ব্যবহার করে নেবেন, কারণ পাহাড়ের নিচে এই সকল সুবিধা নেই। এবং পাহাড়ে চড়ার আগে লাঠি এবং রেনকোট কিনে নেবেন। লাঠির জন্য 20 টাকা, রেনকোটের জন্য 40 থেকে 50 টাকা লাগবে। পাহাড়ে ওঠার আগে ব্যাগে অবশ্যই ছোলা, শুকনো ফল বা হালকা খাবার রাখবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, অন্তত 2 লিটার জল সঙ্গে রাখবেন, কারণ পথে এগুলো আপনার অনেকটা সাহায্য করবে, কারণ পাহাড়ের উপরে যে কোনো খাবারের দাম দ্বিগুণের ওপর হয়ে যাবে। তো বন্ধুরা, অবশেষে আমরা পরেশনাথ পাহাড়ে ওঠার যাত্রা শুরু করলাম। আমাদের সঙ্গে অনেকে পাহাড় চড়ছে। চারপাশে তখন একেবারে অন্ধকার, প্রায় কিছুই দেখা যাচ্ছে না। সবার হাতে একটা করে টর্চ আছে, আপনারা নিচে টর্চ কিনতে পেয়ে যাবেন। এখানে পালকি এবং বাইকের সুবিধাও আছে, যারা যারা পাহাড়ে চড়তে পারবেন না তারা এগুলো সাহায্য নিতে পারেন। ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে আমি ফার্দার ভিডিওতে বলবো। তো আমি আর সোহম এখন ফার্স্ট পাহাড়টা চাপলাম, আর এবার সেকেন্ড পাহাড়টা এবার আমরা চাপবো। ওটা থেকে নামা হয়ে গেলে এবার চাপছি সেকেন্ড পাহাড়টা। 6.55 কিমি লেফট 6 কিলোমিটারের থেকে বেশি হবে। 6.5 কিলোমিটার। হ্যাঁ, 6.5 কিলোমিটার হবে প্রায় সেকেন্ড পাহাড়টা। তো হ্যাঁ, এবার দেখি এবার কেমন টাফনেস লাগে। ফার্স্টের পাহাড়টা চাপতে একটু কষ্ট হয়েছিল। সোহম ছিল আমার গাইড, ও মোটিভেট করে গেছে পুরো রাস্তা আমাকে, তবে চাপতে পারলাম। এবার সেকেন্ড পাহাড়টা চাপবো, দেখি কেমন টাফনেস আছে। এভাবে ধীরে ধীরে রাত পেরিয়ে ভোর হতে শুরু করলো, চারপাশে আলো ফুটছে, আর যত সকাল হচ্ছে ততই ধীরে ধীরে জঙ্গলের সৌন্দর্য দৃশ্যগুলো চোখের সামনে ফুটে উঠছে। তো বন্ধুরা, আমরা যে পরেশনাথ পাহাড়ে উঠছি, এই পাহাড় কিন্তু শুধু ভ্রমণের জন্য বিখ্যাত নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে জৈন ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস। পরেশনাথ পাহাড়ের উচ্চতা প্রায় 1350 মিটার, অর্থাৎ প্রায় 4480 ফুট। জৈন ধর্মে এই পাহাড়কে সম্মেদ শিখরজি বলা হয়। এই পাহাড়ের নাম পরেশনাথ এসেছে জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর ভগবান পার্শ্বনাথের নাম থেকে। জৈন ধর্মের বিশ্বাস অনুযায়ী 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জন তীর্থঙ্কর এই পাহাড়ে মোক্ষ লাভ করেছিলেন। সেই কারণেই এই জায়গা জৈন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। পাহাড়ের বিভিন্ন জায়গায় তাদের স্মরণে একাধিক পবিত্র স্থান রয়েছে। আমরা যেখান থেকে হাঁটা শুরু করেছি, সেই মধুবন এলাকা থেকেই মূল পাহাড় যাত্রা শুরু হয়। এখান থেকে শিখর পর্যন্ত সরাসরি উঠলে প্রায় 9 কিলোমিটার পথ, অর্থাৎ ওঠানামা মিলিয়ে প্রায় 18 কিলোমিটার। তবে বিভিন্ন পবিত্র স্থান ঘুরে যাত্রা করলে দূরত্ব প্রায় 27 কিলোমিটার পর্যন্ত হয়। পথে আপনারা যে ছোট ছোট মন্দির দেখতে পাচ্ছেন, সেগুলো শুধু সাধারণ মন্দির নয়, জৈন ধর্মের বিশ্বাস অনুযায়ী এগুলো সেই পবিত্র স্থানগুলোকে চিহ্নিত করে যেখানে তীর্থঙ্কর বা সাধুরা মোক্ষ লাভ করেছিলেন। আর একটা মজার বিষয় হলো, এই পাহাড়কে স্থানীয় সাঁওতালরা মারাং বুরু নামে চেনে, অর্থাৎ
একই পাহাড়ের সঙ্গে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির আলাদা আলাদা ইতিহাস জড়িয়ে রয়েছে। তাই পরেশনাথ পাহাড়ে ওঠাটা শুধু একটা পাহাড়ে ওঠা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতি, ধর্ম, ইতিহাস আর মানুষের বিশ্বাস, সব কিছুর একটা সুন্দর মেলবন্ধন। তো বন্ধুরা, এই পরেশনাথ পাহাড়ে উঠতে আমাদের মোটামুটি 4টা পাহাড় পার করতে হয়েছিল। এর মধ্যে দ্বিতীয় পাহাড়ের দিকে আমরা ছোট একটা ঝর্ণাও দেখতে পেলাম। স্থানীয়ভাবে এই ঝর্ণার জলকে পবিত্র বলে অনেকে বিশ্বাস করেন। আর পাহাড়ের রাস্তা বেশ ভালোভাবেই তৈরি করা আছে। বেশিরভাগ জায়গায় সিঁড়ি ও সমতল সিমেন্টের রাস্তা রয়েছে। মাঝে মাঝে রাস্তার ধারে ছাউনিও রয়েছে, যেখানে বৃষ্টি বা খারাপ আবহাওয়া হলে দাঁড়িয়ে বিশ্রাম নেওয়া যায়। তাছাড়া এখানে স্থানীয় বাসিন্দাদের ছোট ছোট দোকানও রয়েছে, যেখানে চা, ম্যাগি এবং টুকটাক খাবারও পাওয়া যায়। সো গাইজ, আমরা অনেকটা প্রায় চড়া হলো। এইদিকে এসে আমরা 2 মিনিট বসলাম, আর সাথে সাথে পুরো জায়গাটা ধোঁয়াশায় ভরে গেল। মেঘ চলে এলো পুরো, দেখুন, আর বৃষ্টিও পড়ছে প্রচুর। তো খুবই মনোরম পরিবেশ এখানে, গরম লাগছে না, শরীর ভিজে আছে পুরো। আমি আর সোহম উঠছি, দেখি আর কত দূর আছে। আশা করছি উপরে উঠে আরও বেটার ভিউ আমরা দেখতে পাবো। চলুন, ব্লগের মধ্যে থাকুন আর দেখুন। এই সাইডে উঠলাম সিঁড়ি দিয়ে, এখন দিন দিন লাগছে, নাহলে এতক্ষণ পুরো বৃষ্টি, অন্ধকার অন্ধকার ভাব। লাস্ট পর্যন্ত অনেকটা ওঠা হলো আমাদের। মাঝে মাঝে আমরা এই পাহাড়ি দোকানগুলোতে একটু রেস্ট নিচ্ছি, যেখানে খুব সুন্দর বসার জায়গাও রয়েছে। খাট এবং বসার জায়গা আছে, যেখানে বসে চা বা অন্যান্য খাবার খেতে পারেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, পাহাড়ের উপরে হওয়ার কারণে এখানে খাবারের দাম নিচের তুলনায় একটু বেশি থাকবে। দেখো গাইস, পুরো সাদা মেঘে ঢেকে দিয়েছে এখানে দূরে দূরে। আমাদের এখনও 3-4 কিলোমিটার আছে, উপর যেতে হবে মন্দিরে। এখন পুজো চলছে। এখান থেকে ভিউটা দেখো। হ্যাঁ, সবাই উঠছে এখান থেকে, আর নিচটা পুরো কুয়াশায় ঢেকে নিয়েছে। আরও উপর যেতে হবে এখান থেকে। আমাদের মতে পরেশনাথ ঘোরার জন্য বর্ষাকালটা বেশ ভালো সময়, কারণ এই সময় আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকে। তাই এতটা রাস্তা পাহাড়ে উঠতে গরমের তুলনায় একটু বেশি আরাম লাগে। চারপাশের প্রকৃতিও তখন অনেক বেশি সবুজ আর সুন্দর হয়ে ওঠে। কারণ এই সুন্দর পরিবেশ উপভোগ করার জন্যই আমরা বর্ষাকালটাকেই বেছে নিয়েছি। बढ़िया है। और थोड़ा नींबू डाल सकते हैं आप? हाँ, डाल दीजिए। मस्त मस्त। ओ भाई साहब, इतना मधुर तो हम हमेशा रहता है क्या? मीठा है ना, इसलिए। पहाड़ में नींबू पानी। আচ্ছা, আমরা ওখানে নিম্বু পানি খেলাম, তারপর এই সাইড হয়ে আমরা ডান দিক হয়ে এলাম। এখানে একটা মন্দির আছে, বাট মন্দিরটা ভোর 4টায় খোলে আর তারপরে বন্ধ করে দেয়, সবসময় খোলা থাকে না। তো আমরা এখান থেকে রিটার্ন করছি, আরও উপর যাচ্ছি ওই সোজা রাস্তা হয়ে পর। আচ্ছা, আমরা এখন ওই মন্দিরটা থেকে ঘুরে এলাম, বাট আনফর্চুনেটলি মন্দিরটা বন্ধ আছে। তো আমরা যাচ্ছি উপরে, আর বেশি দূর নেই। তো আমরা আস্তে আস্তে করে যাচ্ছি। গাইজ, আমরা মাঝে মধ্যে একটু শর্টকাট নিয়ে নিচ্ছি, যাতে আমাদের পুরো ঘুরে পর যাতে না যেতে হয়। আসলে ওই রাস্তাটা ওই ধার হয়ে ঘুরে যেতে হবে পুরো, তো তার জায়গায় আমরা সোজা এমনি করে উঠে যাচ্ছি। যদি রাস্তা ভালো দেখেন তাহলে আপনারাও উঠে যেতে পারেন, খুব শর্ট পড়বে। আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেছি, আমি আর সোম। তো এবারে উপরে উঠলাম। অনেক মন্দির আছে আপনাদের দেখানোর জন্য, তো আমরা এক এক করে দেখাবো। বাট তার আগে আমাদেরকে কিছু খেতে হবে, তো আমরা আগে থেকে ব্যবস্থা করে রেখেছিলাম। আমরা ধানবাদ স্টেশন থেকে
লিট্টি চোখা আমরা প্যাক করে নিয়ে এসেছিলাম, তো আমরা এখন এটা খাবো। তারপর এই যে মন্দিরগুলো দেখছেন, অনেক মন্দির আছে, ওই সাইডেও আছে, সব আমরা আপনাদেরকে দেখাবো। খুব কষ্ট হলো, বাট আমরা টপ পর্যন্ত ফাইনালি চলে এসেছি, তো দেখতে থাকুন। আচ্ছা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা মন্দিরগুলো ঘুরবো, তো চলুন দেখা যাক। লেট গেট স্টার্টেড। এই পাহাড়ের মন্দিরগুলো দেখলে একটা বিষয় খুব সহজেই চোখে পড়ে। এখানে শুধু দর্শনার্থীরাই আসেন না, জৈন ধর্মের অনেক মানুষই দূর দূরান্ত থেকে তীর্থযাত্রা করতে আসেন। অনেকেই খালি পায়ে খুব ভোরে যাত্রা শুরু করে ধীরে ধীরে পাহাড়ের বিভিন্ন টং ও মন্দিরে প্রার্থনা করেন। পথে মন্দিরগুলো দেখাশোনা ও তীর্থযাত্রীদের সুবিধার জন্য কিছু মানুষ এবং স্থানীয় কর্মীরাও থাকেন। পাহাড়ের এই দুর্গম পথে তাদের কাজও যথেষ্ট কঠিন, আর মন্দিরগুলো স্থাপত্যের দিকে তাকালে বোঝা যায় এগুলো একদিনে তৈরি হয়নি। বিভিন্ন সময়ে জৈন সম্প্রদায় ও ভক্তদের উদ্যোগে এই তীর্থক্ষেত্রের মন্দিরগুলো নির্মাণ ও সংস্কার হয়েছে। তাই এই পাহাড়ে হাঁটার সময় শুধু প্রকৃতিই নয়, মানুষের বিশ্বাস আর বহু বছরের ঐতিহ্য প্রতিটি পদক্ষেপে অনুভব করা যায়। বর্ষাকালে পরেশনাথ পাহাড়ের প্রকৃতিটা যেন একেবারেই অন্যরকম হয়ে ওঠে। চারপাশের গাছপালা পুরো সবুজে ভরে যায়, আর কখনো কুয়াশা কখনো মেঘ এসে পাহাড়কে ঢেকে দিচ্ছে। কিছুক্ষণ পর আবার মেঘ সরে গিয়ে চারপাশে সবুজ পাহাড় আর জঙ্গলের দৃশ্য দেখা যাচ্ছে। পুরো পরিবেশটাই যেন মেঘে ঘেরা এক অন্যরকম জগৎ। আর এই পথের আরও একটা মজার ব্যাপার হলো, প্রায় প্রতিটি জৈন মন্দিরের আশেপাশেই ছোট ছোট বাঁদর দেখতে পারবেন, কখনো গাছের উপর কখনো মন্দিরের চারপাশে। ওরাও যেন এই পাহাড়ের একটা অংশ হয়ে আছে। সত্যি বলতে পরেশনাথ পাহাড়ের প্রায় প্রতিটি জায়গায় যেন ছবি তোলার জন্য একদম পারফেক্ট। কোথাও সিঁড়ির পাশে সুন্দর বসার জায়গা, সামনে গাছপালা আর পেছনে পাহাড়ের দৃশ্য, তার সঙ্গে বর্ষার কুয়াশা, মেঘ আর ঠান্ডা বাতাস। ফাইনালি উপরে উঠে গেছি, আর উপরের যা ভিউ আছে তা বলে প্রকাশ করা যায় না। খুব সুন্দর, খুব সুন্দর। আমরা যে এই পিছনে যে পাহাড়টা আছে এখানে যাব, তারপরে নিচে একটা মন্দির আছে, এখান থেকে নিচে দেখাচ্ছে জল মন্দির, সেখানে যাব। তারপর ওই সাইডে আছে মেন পরেশনাথ মন্দির, সেখানে যাব। তো এখন আরও মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার ট্রাভেল করতে হবে আমাদেরকে। তো দেখুন ভিডিও, আমার তো খুবই ভালো লাগছে এখানে। গাইজ, আমি একটা জিনিস বলতে চাইছি, এখানে এসে বুঝতে পারলাম এই যে মেঘ আমরা দেখি বৃষ্টি হয়, অনেকে ভাবে যে হয়তো সলিড কিছু জিনিস হচ্ছে, কিছু নয়। আমার পাশ দিয়ে মেঘ চলে যাচ্ছে, এই যে মেঘ দেখতে পাচ্ছেন, সব দিকে মেঘ, পুরো জল, মেঘে যে জল আটকে থাকে, জমে থাকে, ওগুলো আমার হাতে লাগছে। এখন মেঘের মধ্যে আছি আমি এখন, ভাবুন এই ফিলিংটা কেমন করে পাওয়া যাবে। আমি পরেশনাথ এসেছি, একদম টপ পিকে দাঁড়িয়ে আছি, তবে এই অনুভূতিটা নিতে পারছি। সেই 4:30 থেকে চাপতে শুরু করেছি, প্রচুর পরিশ্রম হয়েছে চাপতে। সিঁড়ি একটু শর্টকাট করে মোটামুটি করে চেপে গেলাম, অনেক কষ্ট হলো চাপতে। চাপার পর খাওয়া দাওয়া করলাম, তারপর ওই সাইডে এলাম। পুরো একবার মেঘ আসছে, একবার যাচ্ছে। এই যে এখন দেখতে পাচ্ছেন, পুরো মেঘটা আমাদের চারিপাশে আছে। আশা করছি দেখতে পাচ্ছেন, চারদিকে সাদা। এই যে দূরে পুরো পাহাড় আছে, দেখতে পাচ্ছি না, সামনেই পাহাড় আছে, পাহাড়ে মন্দির আছে, বাট আমি দেখতে পাচ্ছি না, কারণ মেঘে ঢেকে গেছে পুরো। আর মেঘে বৃষ্টি হচ্ছে না, মানে বৃষ্টি ধরে আছে, ওটা যাচ্ছে, আমার হাতে লাগছে, পুরো ভিজে যাচ্ছি আস্তে আস্তে। ভাবুন কি সুন্দর জিনিস, এখানে আসলেই বোঝা যাবে, না হলে বুঝতে পারবেন না, এই অনুভূতি নিতে পারবেন না। প্রথমবার আমার এই অনুভূতি হলো, সত্যি খুব ভালো লাগছে, বলে প্রকাশ করতে পারছি না। আরো কিছু বলতেই চাইছি, বাট প্রকাশ করতে পারছি না। ভিজছি, ভাল লাগছে খুব, মেঘের মধ্যেই আছি আর ভিজছি।
আমার ভাই ওখানে বসে আছে, ওকে দেখো আবঝা দেখাচ্ছে, কারণ ওখানেও মেঘ আছে, মাঝখানে মেঘ আছে, ওখানে ঝাপসা চলে আসছে। I've been thinking about myself today, thinking how I changed, how I really don't care if you are here or if you don't stay. Now I'm feeling those winter blues, but I don't wanna cry. All we ever do is laugh it off, and I'm sick and I don't know why. You remember that night we met? I thought you looked so fine. তো বন্ধুরা, এবার আমরা যাচ্ছি জল মন্দিরের দিকে। এতক্ষণ আমরা পাহাড়ের ওপরের দিকে উঠছিলাম, আর এবার সেখান থেকে কিছুটা নিচের দিকে নামতে হবে। অর্থাৎ এতটা পথ ওপরে ওঠার পর আবার কিছুটা নিচে নেমেই পৌঁছাতে হবে জল মন্দিরে। জল মন্দিরও সম্মেদ শিখরজির তীর্থযাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ পবিত্র স্থান। এই পুরো পাহাড় জুড়েই একের পর এক জৈন ধর্মের পবিত্র স্থান ও মন্দির রয়েছে, যেগুলো তীর্থযাত্রীদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। চলুন এবার দেখে নেওয়া যাক এই জল মন্দিরটা আসলে কেমন। হ্যালো গাইজ, আমরা ফাইনালি রেনকোট পরে নিয়েছি, কারণ প্রচুর জল পড়ছে এখানে। আমি আর এখানে সোহম আছি, প্রচুর জল পড়ছে। আমরা চলে এসেছি জল মন্দির, এই পেছন দেখতে পাচ্ছেন জল মন্দির। তো দেখি কেমন আছে মন্দিরটা, আপনাদেরকেও দেখাই। And I don't care if I got much at all here in this small town, 'cause in the end we're all buried deep inside the same hole in the ground. পুরো জল পড়ছে এখানে, দেখুন চারিদিকে জল পড়ছে। আমরা এতক্ষণ এই উপরে ছিলাম, বাট এখন মেঘে ঢাকিয়ে গেছে। বাট এখন আমরা নিচে আছি জল মন্দিরে। দেখুন এখানের মন্দিরগুলো, মূর্তিগুলো। দেখুন একটু মেঘটা পরিষ্কার হয়েছে, খুব সুন্দর জায়গা। আমরা বর্ষাকাল দিকে এসেছি, যাতে আমরা যে জিনিসটা দেখার জন্য এসেছি এখানে, যে মেঘের মতো থাকবে। আর পাহাড়টায় উঠতে একটু পরিশ্রমও আছে, যাতে পরিশ্রমটা না হয়, তো সেটার জন্য বর্ষাকালে এসেছি। আসলে আপনারা অবশ্যই ছাতা, রেনকোট নিয়ে আসবেন। এই যে আমার ভাই দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আমি আগেই বলেছিলাম, যারা পায়ে না উঠে বাইকে বা পালকিতে পাহাড়ে চড়তে চান, তাদের জন্য এখানে সেই ব্যবস্থাও রয়েছে। এখানে সাধারণত বাইকে চড়ার জন্য 500 থেকে 1500 এবং পালকির জন্য প্রায় 3000 থেকে 5000 ভাড়া নেওয়া হয়। তবে ভাড়া সময় ও পরিস্থিতি অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে।
প্রায় সব মন্দির ঘুরলাম। এবার আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে পরেশনাথ মন্দির। তো আমরা এই যে দেখছেন এই রাস্তা হয়ে যাচ্ছি ওপরে, যেখানে আছে পরেশনাথ মন্দির। সেই মন্দিরটার দর্শন করে পর আমরা যাব বাড়ি। প্রায় 2 ঘন্টা লাগবে পাহাড় থেকে নিচে নামতে। তো দেখা যাক। গাইজ, ওটা হচ্ছে পরেশনাথ মন্দির। আমাদের এই সিঁড়ি হয়ে পর অত উপর যেতে হবে। হাইয়েস্ট পিক অফ পরেশনাথ পাহাড়, পরেশনাথ মন্দির, এটাই আমাদের অন্তিম জায়গা। এবার আসি ভগবান পার্শ্বনাথের কথায়। ভগবান পার্শ্বনাথ জৈন ধর্মের একজন তীর্থঙ্কর এবং তিনি জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর হিসাবে শ্রদ্ধেয়। তিনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীতে পার্থিব জীবন ত্যাগ করে আধ্যাত্মিক সাধনার পথে এগিয়ে যান এবং আত্মজ্ঞান ও মোক্ষের সন্ধান করেন। জৈন ধর্মে পার্শ্বনাথকে অহিংসা, সত্য, পরিগ্রহণ এবং আত্মসংগমের আদর্শ হিসাবে দেখা হয়। তার শিক্ষার মূল উদ্দেশ্য ছিল মানুষের নিজের আত্মাকে শুদ্ধ করা এবং জীবনের বন্ধন থেকে মুক্তি পথে এগিয়ে যাওয়া। তাই আমরা আজ যে পাহাড়ে এতটা পাড়ি দিয়ে আসছি তার নামের মধ্যেই জড়িয়ে রয়েছে ভগবান পার্শ্বনাথের স্মৃতি ও জৈন ধর্মের দীর্ঘ ঐতিহ্য। তো বন্ধুরা, আমরা এবার নামছি মানে আমাদের অনেকটাই নামা হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা ধরে আমরা নামছি। প্রায় 40 to 50% আমাদের নামা হয়েছে। 6 থেকে 7-8 কিলোমিটার আমরা নামলাম। আমাদের হালও ঢিলা হয়ে গেছে সত্যি কথা বলতে। তাও হেঁটে যাচ্ছি, কারণ আমাদের জলদি নিচে নামতে হবে যাতে আমরা বাড়ি জলদি পৌঁছাতে পারি, নাহলে রাত হয়ে যাবে। তো আমি আর আমার ভাই যাচ্ছি। এই যে দেখুন রাস্তা, এই রাস্তা হয়ে একা বেকা রাস্তা পুরো যেতে হচ্ছে। মাঝখানে শর্টকাট আছে, বাট যেহেতু বর্ষাকাল কোনো রিস্ক না নিয়ে আমরা রাস্তা দিয়েই যাচ্ছি। হ্যাঁ, 50% আমাদের ফাইনালি কমপ্লিট হলো, আরও 50% আছে।